আমরা জীবনে কখনো না কখনো একবার হলেও ভেবেছি যে আমরা বাইরের দেশে যাব এবং নিজেদের লাইফটা সেট করব, ঠিক আছে? সো অনেকেরই আসলে এই স্বপ্নটা আছে এবং এগিয়ে যাচ্ছেন, এবং আপনাদের পেছনে অনেক সাপোর্টও আছে, বাবা মার সাপোর্ট আছে। এবং একটা স্টুডেন্ট কেন যায়? তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং মানে সামাজিকভাবে একটা প্রতিষ্ঠিত লাভ করার জন্য, ঠিক আছে? এবং নিজের পড়াশোনার পাশাপাশি কিন্তু তার লাইফটাও কিন্তু সে বাইরের দেশে গিয়ে সেট করতে পারে। সো উচ্চ শিক্ষা নিয়ে যারা বাইরের দেশে যাবেন তাদের ভেতর কিন্তু অনেক প্রশ্ন থাকে। সো যেসব প্রশ্নের অ্যান্সার আপনি আসলে কোথাও এক ভিডিওতে পান না, যার কারণে আমি 16টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো প্রত্যেকটা স্টুডেন্টের জানা দরকার, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি কি প্রশ্ন দেখবো একবার দেখে নিই। এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন 16টা। সো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যারা আসলে সম্পূর্ণ ভিডিও দেখবেন, না টেনে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। ওকে, তাহলে 1 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা কি, সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা। যে বিদেশে পড়তে গেলে মোট কত খরচ হতে পারে? আচ্ছা, আমি এটা এই কালারটা না দিয়ে আমি রেড করে দিচ্ছি। যে কথাগুলো বলবো সেটা আমাদের অলরেডি শেষ হয়ে যাবে। দেখেন, যে বিদেশে পড়তে গেলে মোট কত খরচ হতে পারে। আচ্ছা, তো এখানে টিউশন ফি নিয়ে একটু বলি, যে এটা আসলে দেশের উপর নির্ভর করে, যে এটি আসলে অনেক সময় পরিবর্তন হয়, ঠিক আছে? যেমন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে বা ইউএস বা ইউকের কথা যদি বলি, টিউশন ফি অ্যারাউন্ড $8,000 টু $30,000 প্রতি বছর হতে পারে, ঠিক আছে? তাহলে $8,000 থেকে $30,000 ভেতরে থাকবে প্রতি বছর। কারণ এটা আসলে আপনার ভ্যারি করে, আপনার ইউনিভার্সিটি ভ্যারি করে, দেন হচ্ছে জায়গা ভ্যারি করে, পাবলিক আছে, প্রাইভেট আছে, অনেক কিছুর উপর ভ্যারি করে। সো আপনি এগুলো জেনে বুঝেই কিন্তু অ্যাপ্লাই করবেন যে কত টাকা খরচ পড়ছে। এখন দেখেন, যে আর কিছু যদি বলি, যে জার্মানি বা নরওয়ের মতো দেশগুলো কিন্তু টিউশন ফি বিনামূল্যে হয়, আবার অনেক সময় অনেক কম, মানে অনেক কম লাগে কিসে, আপনার জার্মানি বা নরওয়ের মতো দেশে। ওকে, এবং যদি আমি বাসস্থানের কথা বলি, যে কত টাকা খরচ হতে পারে, বাসস্থানে অ্যারাউন্ড আপনার $400 থেকে $1,400 হতে পারে। $400 থেকে $1,400 ভেতর হয়ে যাবে। খুব সুন্দর জায়গায় আপনি বসবাস করতে পারবেন। আচ্ছা, দেন যদি অন্যান্য খরচের কথা বলি, যে অন্যান্য খরচের ভেতর হচ্ছে আপনার খাবার, যাতায়াত, স্বাস্থ্য বিমা এবং বই কেনার জন্য মাসে হলো আপনার প্রায় $400 থেকে $900 লাগতে পারে। ওকে, সো এর ভেতরই হয়ে যাবে। ওকে, আমি যে ইউএস ডলারের কথা বলছি, সো এইভাবে আপনার যদি একটা গড় করেন যে এখন ডলার মূল্য কত, সো আপনারা বাংলাতে কনভার্ট করতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে ভিসা প্রসেসিংয়ের জন্য কি কি ডকুমেন্ট দরকার। আচ্ছা, নাম্বার 2, ভিসা প্রসেসিংয়ের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে সাধারণত আসলে আমরা যদি দেখি যে পাসপোর্ট সর্বনিম্ন 6 মাস মেয়াদ থাকতেই হবে। পাসপোর্ট সর্বনিম্ন 6 মাসের মেয়াদ থাকতে হবে। দেন হচ্ছে অ্যাডমিশন লেটার পেতে হবে। তারপর হচ্ছে 3 নাম্বার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, মানে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণটা দেখাতে হবে। অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার ওই দেশের টিউশন ফি বাদে আসলে 1 বছরের খরচ দেখাতে হয়। তারপর হচ্ছে আপনার মেডিকেল সনদ, এটা লাগবে, মেডিকেল সনদ। তারপর হচ্ছে আইএলটিএসে ভালো একটা স্কোর লাগবে, বা মিনিমাম হচ্ছে আপনার 6 পয়েন্ট, যদি আপনার ব্যাচেলর করতে চান 6 পয়েন্ট, যদি মাস্টার্স করতে চান 6.5 ওভারঅল, ঠিক আছে? আর নো ব্যান্ড লেস দেন 6। ওকে, আর যারা ব্যাচেলর করবেন নো ব্যান্ড লেস দেন 5.5 হলে হবে, আর ওভারঅল 6 হলে হবে। এখন দেখেন, এরপর লাগবে হচ্ছে ভিসা আবেদন ফর্ম এবং আবেদন ফি। তারপর হচ্ছে স্বাস্থ্য বিমার কিছু কাগজপত্র। সো এটা দেশ হিসেবে ভ্যারি করে যে আপনার সব কিছুই আসলে প্রয়োজন হয় কিনা। সো এইগুলো আসলে আমরা হেল্প করে থাকি। সো যাদের আসলে এইসব নিয়ে অনেক চিন্তা ভাবনা আছে, এগুলো কিভাবে সাজাবো, এগুলো আপনার চিন্তার কোনো কারণ নেই। যদি আপনারা আমাদের মাধ্যমে যেতে চান, দেন আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। ওকে, দেখেন আমি আরেকটু রিপিট করছি। পাসপোর্ট, অ্যাডমিশন লেটার, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল সনদ, আইএলটিএস সার্টিফিকেট, ভিসা আবেদন ফর্ম এবং আবেদন ফিটা লাগবে। দেন হচ্ছে স্বাস্থ্য বিমার কিছু কাগজপত্র লাগবে। আচ্ছা, এরপর দেখেন ভিসা প্রসেসিং ফিটা কত হতে পারে সেটা একটু জানা দরকার। ভিসা প্রসেসিং ফি হচ্ছে আপনার দেশভেদে ভিন্ন ভিন্ন হয়। ফর এক্সাম্পল যদি আমি বলি ইউকের কথা বলি, তাহলে $300 থেকে $400 হয়ে যায়, ইউএস ডলারের কথা বলছি। অ্যান্ড হচ্ছে যদি কানাডার কথা বলি, এটা $150 লাগে, $150। অস্ট্রেলিয়াতে আপনার $400 লাগে, অ্যান্ড হচ্ছে একটু কম বেশি হতে পারে কিছু কিছু জায়গায়। দেন হচ্ছে জার্মানিতে হচ্ছে আপনার €75, ঠিক আছে?
€75 আপনার প্রয়োজন হতে পারে আপনার জার্মানিতে। তাহলে ভিসা প্রসেসিং ফি জানলেন, বিভিন্ন দেশে আরও অন্যান্য কান্ট্রি আপনার একটু সার্চ দিলেই পেয়ে যাবেন বিষয়গুলো কোনটা, মানে অ্যারাউন্ড একটা ধারণা নেওয়ার জন্য। ওকে, তাহলে কোন দেশে পড়াশোনার খরচ তুলনামূলক কম হতে পারে, সো সেটা নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখেন, এইখানে দেশে আসলে কোন দেশে পড়াশোনার খরচ কম, মানে পড়াশোনার খরচ আসলে সব দেশেই মোটামুটি আছে। যেমন আপনাদের যেই প্রিফারেবল যেসব কান্ট্রি আছে, সাপোজ আমি যদি বলি কানাডা, USA, UK, তারপর হচ্ছে ডেনমার্ক, মানে এইগুলোতে আসলে অতটা কম আমরা পাবো না, কিন্তু এর ভেতরেও কিছু ভ্যারি করে। আপনারা যদি একটু সাউথ কোরিয়ার দিকে যেতে চান, এদিকে একটু কম পেতে পারেন। দেন হচ্ছে মানে এশিয়ান কান্ট্রিতে অনেক কিছু মানে অনেক কম আছে। কিন্তু আমি যদি বলি যে পড়াশোনার খরচের তুলনামূলক যদি কম, মানে ইউরোপ কান্ট্রি যদি চুজ করি, তাহলে এর ভেতরে জার্মানিটা কম পেতে পারেন, নরওয়ে কম আছে, দেন হচ্ছে ফিনল্যান্ড, অস্ট্রিয়া এবং চেক প্রজাতন্ত্র, মানে যেসব কান্ট্রি আছে সেগুলোতে আসলে খরচ কম, কিন্তু এখানে জীবনযাত্রার মানে লাইফস্টাইলের খরচটা অনেক বেশি। ঠিক আছে, তো আসলে মোটামুটি আপনি যদি USA মুভ করেন, দেন হচ্ছে অস্ট্রেলিয়া মুভ করেন, দেন এইগুলোই কিন্তু বেস্ট হবে। ঠিক আছে, এদিকে তাকানো দরকার নেই যে পড়াশোনার খরচ কোথায় বেশি বা কম, কারণ আপনি যখন যাবেন ওইখানে অবশ্যই আপনাকে কিছু না কিছু করতে হবে, আদারওয়াইজ আপনি নিজের দেশে এই দেশ থেকে টাকা পাঠাইতে পাঠাইতে ফকির হয়ে যাবেন, হবে না। সো ওই দেশে আর্নিংও ভালো, আবার খরচও মোটামুটি আছে, কিন্তু ভালো একটা লাইফ লিড করা যায়। সো আপনারা কম দেখে আসলে ওইসব কান্ট্রিতে যাবেন না, কারণ ওইখানে গেলে আবার আপনার মনে হবে যে আমি ওইখানে গেলে ভালো হতো, বা আমার একটু খরচ হলেও ওইখানে গেলে ভালো হতো। সো এইগুলো নিয়ে চিন্তা করবেন না, এগুলো আপনারা চলতে পারবেন, ঠিক আছে, চালাতে পারবেন। আচ্ছা, তো কোন দেশে কম সেটা আমি আবার একটু রিপিট করছি, তারপরেও যেহেতু প্রশ্ন, এটা হলো জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, এগুলোতে কম পাবেন। আচ্ছা, আর তুলনামূলক এর উপর যেই সব কান্ট্রি আপনাদের স্বপ্ন বা ড্রিম কান্ট্রি, এদিকে বেশি একটা কম হয় না। ওকে, সো আমি তো টিউশন মানে কোন দেশে পড়াশোনার খরচ তো আমি বললামই প্রথমে, যেমন টিউশন ফিটা আপনার লাগতে পারে $8,000 থেকে $30,000, এটা লাগতে পারে। ওকে, এরকমই, এর ভেতরেই পেয়ে যাবেন। এবার দেখেন টিউশন ফি কিভাবে পরিশোধ করতে হয় সেটা একটু বলি। টিউশন ফিটা আমরা কিভাবে পরিশোধ করব? সাপোজ টিউশন ফিটা হচ্ছে আপনি সরাসরি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন, ঠিক আছে, এভাবে। অ্যান্ড হচ্ছে কিছু প্রতিষ্ঠান আসলে আপনার 2-3 কিস্তিতে নেয়, যেমন কিছু প্রতিষ্ঠান কিস্তিতে পরিশোধ করার সুযোগ দেয়, এটা যদি প্রতিষ্ঠান আর কি অ্যালাউ করে, যেমন ইউকেতে কিন্তু এই সিস্টেমটা আছে। আচ্ছা, দেন হচ্ছে স্কলারশিপ থাকলে ফি আংশিক বা সম্পূর্ণ আপনার কি হতে পারে, মাফ হয়ে যেতে পারে। ঠিক আছে, সো টিউশন ফিটা সময় এই স্কলারশিপটা চলে আসলো। যাই হোক, স্কলারশিপ নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তাহলে টিউশন ফি কিভাবে পরিশোধ করতে হচ্ছে, যে আপনি সরাসরি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন, ঠিক আছে, এটা, অথবা আপনার চাইলে আমাদের মাধ্যমেও কিন্তু করতে পারেন, আবার নিজেরাও কিন্তু পরিশোধ করতে পারেন, নো প্রবলেম। ওকে, এরপরে দেখেন, তারপরে দেখেন যে স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে কি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। স্কলারশিপ আসলে কিভাবে পেতে পারি আমরা, ঠিক আছে। তো এখানে আসলে অনেক স্কলারশিপ আছে, তো আমি যদি বলি, সো এই স্কলারশিপটা যদি হয়, এটা হলো জার্মানির একটা স্কলারশিপ। এখানে আপনার প্রায় $850 থেকে $900 পেতে পারেন, ঠিক আছে, DAAD। আর একটা আছে হলো আপনার দেখেন চেভারিং একটা আছে স্কলারশিপ, এটা যুক্তরাজ্য, এটা আপনার প্রায় $1100 মতো আপনাকে দিবে প্রতি মাসে, ঠিক আছে। দেন আর একটা আছে হলো আপনার ফুল ব্রাইট, এটা হচ্ছে আপনার US এর, ঠিক আছে। এটা ফুল ব্রাইট হচ্ছে, এটা আপনার যুক্তরাষ্ট্রের স্কলারশিপ। সো এই স্কলারশিপটা আপনার প্রায় একই রকম $1,000 থেকে $1100 এভাবে দিতে পারে। আচ্ছা, তো স্কলারশিপটা আসলে ভালো একাডেমিক ফলের উপর বা আইএলটিএস স্কোর প্রয়োজন হয়, ঠিক আছে। তো ভালো যদি আপনি একাডেমিক ফলাফল যদি আপনার ভালো থাকে এবং আইএলটিএস স্কোর ভালো থাকে, তাহলে কিন্তু অবশ্যই ফুল স্কলারশিপ পেতে পারেন। দেন হচ্ছে মানে একটা ভ্যারি আছে। সো আমি বলবো যদি ভালো করে পড়তে হয়, সো আপনার সিজিপিএ যদি ভালো থাকে, দেন আইএলটিএস স্কোরটা যথাসম্ভব মানে সর্বোচ্চ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন বললেই তো হচ্ছে না, কারণ আপনার একটা লেভেল আছে। সো চেষ্টা করবেন যে সর্বোচ্চ স্কোর পাওয়ার জন্য, তাহলে আপনি স্কলারশিপ পাবেন। আচ্ছা, আর রিকোয়ারমেন্ট পূরণ করলে হয়তো বাইরের দেশে যেতে পারবেন, কিন্তু স্কলারশিপ হবে না।
আচ্ছা দেখেন, স্কলারশিপের জন্য কি যোগ্যতা প্রয়োজন এখানে আমি আলোচনা করছি। ওকে, সো স্কলারশিপের জন্য আপনার লাগবে হচ্ছে, মানে আমি যদি বলি আপনি মাস্টার্স করতে চাচ্ছেন, তাহলে আপনার সিজিপিএ যদি এরকম হয় যে 3.5, তাহলে কিন্তু এটা ভালো, ঠিক আছে। দেন ভালো একটা আইএলটিএস স্কোর লাগবে আপনার 7.5 এর উপরে থাকতে হবে, 8 হলে ভালো হয়, ঠিক আছে। দেন হচ্ছে এর নিচেও হয়তো হতে পারে, কিন্তু এটা আসলে ফুল স্কলারশিপ হবে না ওইভাবে। দেন হচ্ছে যে আপনার কিছু দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা প্রমাণ করার জন্য শক্তিশালী সিভি থাকতে হবে, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো করে। এই জন্য আমি বলি যারা আসলে বাইরের দেশে যাবেন, যদি কোনো জব টব দেখাইতে পারেন বা আপনি পার্ট টাইম কোথাও করেছেন কাজ, বা কোনো মানে আপনার যদি এক্সট্রা কোনো স্কিল থাকে, যদি আপনার কম্পিউটার স্কিল থাকে, দেন এগুলো কিন্তু এগিয়ে থাকবেন, ঠিক আছে। এবং যে আর একটা পত্র লাগবে সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, ঠিক আছে। উদ্দেশ্যের একটা স্টেটমেন্ট দিতে হবে। সো এই বিষয়গুলো অবশ্যই স্কলারশিপের জন্য এই সব যোগ্যতা আপনার থাকা লাগবে। ওকে, এরপর দেখেন যে বিদেশ বসবাসের জন্য বাসস্থান কিভাবে পাওয়া যায়, এটা একটা অনেকের প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেকেই আমাকে করেন যে কিভাবে আসলে বসবাসের জন্য বাসস্থান আপনি নিতে পারেন। আচ্ছা, তো এটা বলি যে এটা আসলে বিশ্ববিদ্যালয়ের হলে থাকা যায়, যেমন ক্যাম্পাসের কাছাকাছি, এবং এটা কিন্তু তুলনামূলক সস্তা, ঠিক আছে। এটা হলো বিশ্ববিদ্যালয়ের হলে আপনি থাকতে পারেন। আর দেন হচ্ছে প্রাইভেট অ্যাপার্টমেন্ট ভাড়া করা যায়। আরেকটা হচ্ছে যে বাসস্থানের জন্য বিশেষ করে যেন অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে। সেসব ওয়েবসাইটে আপনি কিন্তু খোঁজ করতে পারেন, যেমন student.com, ইউনিয়াকো। সো এই বিষয়গুলোতে আপনি কিন্তু বাসস্থানগুলো পেয়ে যাবেন ইজিলি। ওকে, তারপরে হচ্ছে এরপরে দেখেন, তাহলে আর যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাহলে তো অবশ্যই ভালো, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু এটা করতে পারেন। ওকে, এরপরে দেখেন নাম্বার 9 হচ্ছে যে হলে থাকা ভালো নাকি বাইরের রুম ভাড়া নেওয়া ভালো, এটা একটু বলি যে হলে থাকা ভালো নাকি বাইরের রুম নেওয়া ভালো। তো হলে থাকার একটা সুবিধা আছে, হলে থাকার সুবিধা হচ্ছে নিরাপদ এবং সস্তা এবং ক্যাম্পাসের খুব কাছাকাছি হয়, এদিক থেকে তো অবশ্যই ভালো। দেন হচ্ছে যদি আপনি বাইরে থাকতে চান তাহলে রুম ভাড়া, মানে বাইরের রুম ভাড়া, এবং এটা আসলে বেশি স্বাধীনতা পাবেন যদি বাইরে থাকেন, তবে একটু ব্যয়বহুল হবে এবং অনেক দায়িত্ব বেড়ে যাবে, ঠিক আছে। সো অবশ্যই এদিক থেকে হলটাই বেছে নেওয়া ভালো, ঠিক আছে। যদি এখানে না পান দেন হচ্ছে অবশ্যই বাইরে থাকতে হবে, তো আপনি আপনার নিজের মতো চলতে পারবেন বা স্বাধীনভাবে চলতে পারবেন। ওকে, সো এটা একটা ভালো জিনিস। সো দুইটারই ব্যাড সাইড গুড সাইড আছে, তো এটা ভেবে চিন্তে আপনারা নেবেন। ওকে, এরপরে দেখেন মাসে বাসস্থানের জন্য কত টাকা খরচ হবে এটা একটু বলি। বাসস্থানের জন্য যতটুকু খরচ হতে পারে, যেমন এটাও আসলে কান্ট্রি হিসেবে ভ্যারি করে, ঠিক আছে। সো ইউরোপ কান্ট্রিতে আপনি 200 থেকে 700 ডলারের ভেতর, ইউরো ডলার। সো আমি ইউরো ডলার এবং ইউএস ডলারে বলছি, কারণ হচ্ছে আপনার এই টাকা পয়সার অঙ্ক তো ওঠানামা করে, যেহেতু ইউরো পাউন্ড এবং ডলার রেটটা ওঠানামা করছে। সো আমি ইউরোপেরটা বলছি, এটা পাউন্ডে বলতেছি যে 200 পাউন্ড থেকে 700 পাউন্ড, ঠিক আছে, বা ইউরো ডলার। অ্যান্ড যদি আমি ইউএসের কথা বলি, এখানে আপনি 400 ডলার থেকে 1300 ডলারের ভেতরে কিন্তু অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন ইউএসএ। অ্যান্ড যদি আমি এশিয়া কান্ট্রিতে বলি তাহলে হচ্ছে 150 ডলার থেকে আপনি 400 ডলারের ভেতরে পেয়ে যাবেন এশিয়াতে। এবং এটা আসলে স্থানভেদে অবশ্যই ব্যয় বাড়তে বা কমতে পারে, এটা তো সবার মাথায় রাখা উচিত, বাট একটা ধারণা দিলাম যে কতটুকু খরচ হতে পারে। ওকে, সো আমি শুধু ইউরোপেরটা শুধু আমি পাউন্ডে বললাম, আর যুক্তরাষ্ট্র এশিয়াটা আমি ইউএসডি ডলারে বা আমেরিকান ডলারে বললাম। ওকে, সো আপনারা একটু বের করতে পারেন চাইলে, এটা জাস্ট অনলাইনে গিয়ে ডলার টু টাকা দিলেই হয়ে যাবে। এরপর দেখেন যে একজন ছাত্রের জন্য পার্ট টাইম জবের সুযোগ কতটুকু। আচ্ছা, এটা 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 অনেকেরই কুইরি থাকে। সো একজন ছাত্র আসলে পার্ট টাইম জবের সুযোগ কতটুকু পেয়ে থাকে সেটা একটু বলি। যেমন আমি যদি মেজরিটি পার্সেন্ট বা অধিকাংশ দেশের কথা বলি, অধিকাংশ দেশের যে ছাত্ররা সপ্তাহে কিন্তু 20 ঘন্টা কাজ করতে পারে সপ্তাহে, ওরা কিন্তু উইকলি কাউন্ট করে, তাই না। সো উইকলি আপনি 20 ঘন্টা কাজের সুযোগ পাচ্ছেন। দেন আপনি যদি ছুটি পান বা কোনো একটা সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন, যে কোনো একটা ভ্যাকেশন পান, তাহলে কিন্তু ফুল টাইম কাজ করার অনুমতি থাকে। সো আপনি অবশ্যই যখন ছুটি পাবেন তখন আপনি ফুল টাইম জব করতে পারেন। ওকে, আচ্ছা, দেন পার্ট টাইম জব করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমি যে পার্ট টাইম জব করব
এটাতেই আসলে কতটুকু আর্ন করতে পারবো। সো পার্ট টাইম জব করে আসলে মাসে আপনি 500 থেকে 1500 ইউরো ডলার, যদি ইউরোপে যদি থাকেন তাহলে ইউরো ডলারের কথা বলছি, 500 থেকে 1500 ইউরো আপনি ইনকাম করতে পারেন পার্ট টাইম জবে, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি ইউএসের কথা বলি, এখানেও আপনি প্রায় 600 থেকে 1800 ডলার আপনি ইউএসএতে ইনকাম করতে পারেন। আচ্ছা, তো প্রায় সেম কাছাকাছি, ঠিক আছে। সো এটা বেশি একটা ডিপেন্ড করবে না, কিন্তু এরকমই পাবেন, এবং কাজের ধরন এবং ঘন্টার উপর কিন্তু এগুলো নির্ভর করে আয় ভিন্ন হতে পারে। সো কোন কাজের চাহিদা বেশি, কোন কাজ করলে ভালো হবে, অবশ্যই যেগুলো দেখবেন যে কোনো ইসে পাওয়া যায় কিনা, আপনার সেলস বা হিসাব নিকাশ কোনো কিছু এরকম টাইপের কোনো কাজ করলে ভালো হয়, ঠিক আছে। দেন দেখেন, এরপর হচ্ছে আমাদের পড়াশোনার পাশাপাশি কাজ করার নিয়ম কানুন কি, এটা একটু নিয়ম কানুনটা একটু বলি। নিয়ম কানুন হচ্ছে আপনার ভিসার শর্ত মানতে হবে, ঠিক আছে, অবশ্যই এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে ভিসার শর্ত। তারপরে হচ্ছে পড়াশোনার ক্ষতি হলে জব করার অনুমতি বাতিল হতে পারে। সো অবশ্যই আপনার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু আপনার জব করার অনুমতিটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে। সো এটা তারা দিবে না। তো দুই দিকেই আসলে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। এবং হচ্ছে অবশ্যই একটা ট্যাক্স আইডি থাকতে হবে, ট্যাক্স আইডি না থাকলে আসলে আপনি এটা করতে পারবেন না। সো পড়াশোনার পাশাপাশি আপনি কাজ করতে পারবেন না, ট্যাক্স আইডি থাকতে হবে। আচ্ছা, এগুলো আপনারা বুঝে নেবেন, আমরা চলার সময়টা হয়ে যাবে। দেন হচ্ছে বিদেশে খাবার খরচ কত হয়। আচ্ছা, যদি খাদ্য তো সবারই লাগবে, কম বেশি আসলে সবারই কম বেশি খাওয়া লাগে। সো কত টাকা খরচ হতে পারে। সো এখানে আসলে আমি বলবো যে আপনি যদি 150 থেকে 300 ডলার কিন্তু আপনি মাসে খরচ করতে পারেন আপনার নিজের জন্য, 150 থেকে 300 ডলার, ওকে। অ্যান্ড হচ্ছে আপনি যদি ক্যাম্পাসের ক্যান্টিন বা লোকাল যেসব মার্কেট আছে সেখান থেকে খাবার কিনেন তাহলে কিন্তু খরচটা আর একটু কমানো যায়, ঠিক আছে। সো একটু মেনটেন করে আপনি চলার সময় এটা বুঝে যাবেন যে আপনার কতটুকু লাগছে, কতটুকু খাওয়া লাগছে বা কতটুকু অপচয় হচ্ছে, এগুলো বুঝে নেবেন। সো এরকমই থাকে, এর ভেতরেই থাকে। আচ্ছা, কোন ধরনের স্বাস্থ্য বীমা নেওয়া উচিত। তো কোন ধরনের স্বাস্থ্য বীমা নেওয়া উচিত এটা একটু বলি। তো যদি আমি বলি যে স্টুডেন্ট যেসব হেলথ ইন্স্যুরেন্স আছে সেগুলো নিতে হবে, এবং যেগুলো আসলে মেডিকেল খরচ কাভার করবে, তাই না। সো স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্সটা নেবেন আপনারা। অ্যান্ড হচ্ছে এটার বিমার খরচ হচ্ছে মাসে $50 থেকে $100 হতে পারে, ঠিক আছে। সো এটা হলো আপনার হেলথ ইন্স্যুরেন্স। অবশ্যই এগুলো খরচ কিন্তু কমে যাবে অনেক সময়, সো এই বিমাটা অবশ্যই রাখবেন। আচ্ছা, এরপর দেখেন স্বাস্থ্য বিমার খরচ কত হতে পারে। স্বাস্থ্য বিমার খরচ কত, স্বাস্থ্য বিমার খরচ হচ্ছে ইউরোপ কান্ট্রি যদি বলি, ইউরোপ কান্ট্রিতে হচ্ছে আপনার কত 70 থেকে 120 হতে পারে ইউরোপ কান্ট্রিতে। অ্যান্ড মানে এটা হলো ইউরো ডলার, ঠিক আছে, $70 থেকে $120 হতে পারে। দেন ইউএসএতে হচ্ছে এটা আপনার $80 থেকে হচ্ছে $180, মানে $80 থেকে $180। সো এইভাবে হতে পারে ইউএসএতে। দেন অস্ট্রেলিয়া হচ্ছে আপনার $50 থেকে $100, ওকে। সো এটা হচ্ছে আপনার স্বাস্থ্য বিমার খরচ। তাহলে অস্ট্রেলিয়াতে কিন্তু তুলনামূলক কম, ঠিক আছে, ওকে। অ্যান্ড হচ্ছে আমি যদি এই হচ্ছে আমাদের টোটাল যে প্রশ্ন আছে। সো আপনাদের যদি এর ভেতরতে কোনো কিছু আসলে মনে হয়, কঠিন মনে হয়, বা অনেক প্রশ্ন হয়তো আপনার আছে যেগুলো আপনি জানেন না, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে ওই বিষয়গুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর বাইরের দেশে যাওয়া নিয়ে একদমই টেনশন করবেন না, আপনারা জাস্ট আইএলটিএস এক্সামটা দেন। এরপরে যদি মনে হয় যে আপনি আমার মাধ্যমে অ্যাপ্লাই করবেন, দেন এটা করতে পারেন, ইউ আর ওয়েলকাম, ওকে। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যাতে ভিসা রিজেকশন না আসে এমনভাবে ফাইলটা তৈরি করে দিব, ঠিক আছে। সো যারা আসলে যেতে চাচ্ছেন অবশ্যই একটা আশা করেন, দেন আপনার জাস্ট সব কিছু রেডি আছে, শুধু আইএলটিএসটা ঠিক করতে হবে। আইএলটিএস ছাড়া ভালো কিছু হবে না। আইএলটিএসে মনোযোগ দেন, ভালো একটা স্কোর করেন, অবশ্যই আপনাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। একটা না একটা দেশ আপনার জন্য অপেক্ষা করছেই। সো আমি চেষ্টা করব যে আমি সবচেয়ে ভালো করে আপনাদের ফাইলটা রেডি করার। যদি আপনি আমার মাধ্যমে যেতে চান বা আগ্রহী থাকেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। থ্যাংক ইউ।